এখানে? আরে তুমি তো ভয় পেয়ে গেলে, আমাকে ভয় পাচ্ছ কেন? কি আটকাচ্ছে না নাকি এটা? না না, হয়ে যাবে। আমি আটকে দিচ্ছি? না না, আমি করে নেব। আরে বাবা দাও না, আমি করে দিচ্ছি। নাও, হয়ে গেছে। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এটা কি করছেন আপনি? আরে বাবা আমি আবার আটকে দেবো? আমি তো আটকাতে পারি, তুমি তো দেখলে। দেখুন, আপনি যান এখান থেকে, না হলে আমি সবাইকে চিৎকার করে ডাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু কাকে ডাকবে? বাড়িতে তো কেউ নেই। ছাড়ুন, আরে প্লিজ কিচ্ছু ছাড়ুন। হবে না। স্যার, আমি পরিষ্কার করে নিই? হ্যাঁ ঠিক আছে। আরে আসলে দেখো, তোমার টাকা পড়ে গেছিল। না স্যার, এটা আমার টাকা নয়, আপনারই হবে। রাখো না, লজ্জা পেও না, এগুলো তোমার কাজে আসবে। আর যদি টাকার প্রয়োজন পড়ে আমি আছি তো, আমাকে বলবে। আচ্ছা। রানী, হ্যাঁ দিদি। যাও গিয়ে কিচেনটা পরিষ্কার করো। ঠিক আছে। কি করছিলে বলো তো তুমি? নিজের সম্মানটা নিয়ে একটু ভাবো না, তাই না? আরে ওকে অন্তত ছেড়ে দাও। তোমার শরীরে এইসব দাগগুলো দেখলে আমার ঘেন্না করে, নিজেকে ঘেন্না করে আমার, জানো? আফসোস হয় নিজের ভাগ্যটা দেখলে, যে আমি তোমার মতো একটা জানোয়ারের বউ হয়েছি। তোমার মতো নোংরা চরিত্রের লোক আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। কে জানে এই অসভ্যতামিগুলো করে তুমি কি পাও? কারেন্ট, কারেন্ট লাগে শরীরে। এগুলো দাগ নয়, পুরুষত্বের প্রমাণ। সৌভাগ্যবতী ভাবো নিজেকে যে একজন আসল পুরুষকে বিয়ে করেছো। আসল পুরুষ? পৌরুষত্ব কি সেটা তুমি আদৌ জানো? কি বললে তুমি? কিছু না, নাও শার্টটা পরে নাও। বাইরে যে মেয়েটা বসে আছে না, তাকে ভেতরে পাঠিয়ে দাও। স্যার। ইয়েস প্লিজ কাম ইন। কি নাম তোমার? স্যার, আমার নাম শীতল। তা তুমি নার্স হতে চাও? ইয়েস স্যার। আচ্ছা শীতল, তাহলে তুমি এটা তো জানোই যে নার্স হওয়ার জন্য নার্সিং স্কুলে কিছু বছর ট্রেনিং নিতে হয়, পড়াশোনা করতে হয়। স্যার, কিন্তু আমি পড়াশোনা করতে পারবো না এখন। আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজের দরকার। আপনি তো সিটি হসপিটালের অ্যাসোসিয়েট, আপনি প্লিজ আমাকে রেকমেন্ড করুন না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কিন্তু শীতল, এর জন্য তো অন্তত 1 সপ্তাহের একটা ট্রেনিং তোমায় নিতেই হবে। ঠিক আছে স্যার। গুড। তা একটা অ্যাড্রেস লিখে দিচ্ছি তোমায়, সন্ধ্যাবেলায় অ্যাড্রেসে চলে এসো। তোমার ট্রেনিং এখানেই হবে। তুমি আমার নাম্বারটাও সেভ করে নাও। ওকে? থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। চলে এসো।
স্যার আসবো? স্যার ক্লিনিক থেকে বললো এখানে আসার জন্য। এখানে নার্সিং এর ট্রেনিং হয় বললো, কিন্তু এখানে তো সেরকম কিছুই দেখছি না। বলছি যে এখানে কেউ নেই, সেই জন্যই তো তোমাকে ডেকেছি। ট্রেনিং করতে চাও তুমি? আচ্ছা একটা কাজ করো, বোতামগুলো খোলো। স্যার আরে না না, তোমার না, আমার শার্টের বোতামগুলো খোলো। আপনার শার্টের বাটন কেন স্যার? আরে বাবা, এত লজ্জা পাচ্ছ কেন? এই প্রফেশনেতে এইগুলো করতেই হয়, তাই না? এবার রোগীদের জামা কাপড় যদি পাল্টাতে হয় তাহলে কি তুমি লজ্জা পাবে এরকম? আরে বাবা কামন, খোলো। আরে এসো, এত দূর থেকে কি করে খুলবে? একটু কাছে এসো, ভালোভাবে খোলো। তুমি পারবে আমি জানি। স্যার আপনি এটা কি করছেন? আমায় যেতে দিন স্যার, প্লিজ আমায় যেতে দিন স্যার, এটা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? তুমি নার্স হতে চাও তো? আমি তোমাকে ট্রেনিং দেব। হ্যাঁ, আরে এত ভয় পেও না তুমি। দেখো তোমার ভীষণ চাকরির প্রয়োজন। স্যার আমি এরকম কাজ করতে চাই না। বেশি বিরক্ত করবো না তোমায়, কিচ্ছু হবে না স্যার, তোমার, please না। কিচ্ছু হবে না তোমার। স্যার আরে প্লিজ এত না, চিন্তা করো না, আমি বেশি যাবো। বিরক্ত Please, করবো না। স্যার কথাটা আমায় তো যেতে শোনো। দিন প্লিজ। নে চা খা। আর বল, প্রকাশ কেমন আছে এখন? তোদের মধ্যে সবকিছু ঠিক আছে তো? আমি না কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমি চাইলেও ওনাকে সেই অধিকার দিতে পারছি না যেটা ওনার প্রাপ্য। ওনার চোখে সবসময় আমার জন্য ভালোবাসা দেখি, কিন্তু আমার চোখে উনি ভালোবাসা খুঁজে পান না। তার জন্য উনি আমাকে কখনোই কোনো প্রশ্ন করেন না, কিন্তু ওনার চোখ আমাকে প্রশ্ন করে যে আমি কেন এরকম করছি, কেন আমি ওনার সাথে থেকে ওনার সাথে নেই। পিসি, আমি রোজ চেষ্টা করি একটা নতুন জীবন শুরু করার, কিন্তু আমার অতীত আমাকে এক মুহূর্তও স্বস্তি দেয় না। আমি চাইলেও ওই সবকিছু থেকে বেরোতে পারছি না। ওই দিন আঘাত আমার শরীরে নয়, আমার মনে লেগেছিল। আমি কি করব? না মা, চুপ কর, চুপ কর, কাঁদতে নেই ভাবে। খুব ভালো করে বুঝতে পারি আমি যে কতটা কষ্ট সহ্য করছিস তুই। যা হয়ে গেছে সেটা আমি বদলাতে তো পারবো না, কিন্তু এসব ভুলে আমরা এগিয়ে যেতে পারি তো, তাই না? আমি শুধু এইটুকুই বলবো, তোর অতীতের কারণে তোর বর্তমানকে শাস্তি দিস না। প্রকাশ বা অন্য কারোর কাছে তোর অতীতের কথা কখনো বলবি না। আমি শুধু ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব যে তোর অতীতের ওই কালো ছায়া যেন তোর বর্তমানে না পড়ে।
পিসি, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে মা, সাবধানে থাকিস। হ্যাঁ, ওই দেখ প্রকাশ এসে আরে গেছে। নমস্কার পিসিমা। ভালো থেকো, খুব ভালো করেছো তুমি এসে। এসো বসো না। না পিসিমা, আসলে একটু ব্যস্ত আছি, আমি তো বুলবুলকে নিতে এসেছি। সময় বের করে দেখা করতে অবশ্যই আসবো। ঠিক আছে। যাওয়া যাক। আরে কেমন আছেন আপনি? ও এক্ষুনি ক্লিনিক থেকে ফিরেছে তো, ক্লান্ত আছে হয়তো। খেয়াল রাখিস। স্যার, কাল আমি 5টায় পৌঁছে যাব ট্রেনিং সেন্টার। আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। ওই দিন আঘাত শুধু আমার শরীরে নয়, আমার মনে লেগেছিল পিসি। ব্যাস, নিজের হাজবেন্ডের সঙ্গে এটা কি বিহেভ করছো তুমি? প্রত্যেক স্ত্রীর কর্তব্য নিজের স্বামীকে খুশি রাখা, বুঝলে? আর স্বামীর কি দায়িত্ব বলো তো? বলে দেবে আমাকে? আচ্ছা, এবার মুখে মুখে তর্ক করবে তুমি? এত সাহস হয়ে গেছে তোমার? হ্যাঁ, তোমার বাবা তো প্রথমেই বলে দিয়েছে যে ওনার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। যদি আমিও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা থাকবে না, বুঝলে? যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। এভাবে কি দেখছো? বেরো। পুরো মুডটাই খারাপ করে দিল। জীবনলাল বাবু, আপনার হার্ট ভীষণ দুর্বল হয়ে গেছে, বেশি টেনশন করবেন না কিন্তু। তাই আপনার হার্ট সুস্থ রাখার জন্য এই ওষুধটা আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে। এই নিন। এ আমার মেয়ে মিনা। হ্যালো ডক্টর। মিনা, ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছেন। ডাক্তারবাবু, এই ওষুধগুলো কি খুব দামি? আসলে কি বলুন তো, বাবার চাকরিটা চলে গেছে, আর আমারও, মানে আমি বলতে চাইছি। আমি বুঝতে পারছি। শোনো, এই ওষুধগুলো একটু দামি তো বটেই, কিন্তু যদি তোমরা কিনতে না পারো তাহলে আমি ওষুধ পাঠিয়ে দেবো না হয়। তুমি তোমার নাম্বার আমাকে দিয়ে দাও। না স্যার, আমি কিনে নেব, আপনি আমাদের জন্য এত চিন্তা করবেন না। আরে না না, এতে চিন্তা করার কি আছে? আমার বাড়িতে প্রচুর ওষুধ পড়ে আছে। অ্যাকচুয়ালি ওষুধ কোম্পানিগুলো আমাদের ডাক্তারদের অনেক ওষুধ স্যাম্পল হিসেবে দেয়, আর এর মধ্যে অনেকগুলো ওষুধ তো আমার কাছে রয়েছে, আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, আপনাদের ফিসও দিতে হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার নাম্বার নিয়ে নিন।
হাই শীতল, বসো না। স্যার, এটা তো কোনো ট্রেনিং সেন্টার নয়, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আরে এই জায়গাটা দেখে ভয় পেও না, তোমার ট্রেনিং এখানেই হবে, তাই ডোন্ট ওয়ারি। স্যার, এখানে? হ্যাঁ, আর কোথায়? এবার এসো, ভিতরে যাই। না স্যার, কি হলো? আমি যাব না, আমার ঠিক মনে হচ্ছে না। কি ঠিক মনে হচ্ছে না তোমার? সবই তো ঠিক আছে, এসো না, সব ঠিক আছে, চলো, ট্রাস্ট মি। আমি যাব না, আর বাইরে গিয়ে সবাইকে সত্যিটা বলে দেবো আপনি মিথ্যে কথা বলে মেয়েদেরকে ডেকে এনে তাদের সুযোগ নেন। কি বলবে তুমি সবাইকে? হ্যাঁ, ছাড়ো আমাকে। বাইরে গিয়ে আমার আসল রূপটা সবাইকে বলতে চাও? হ্যাঁ? সবাইকে বলে দেবো। আচ্ছা, ছাড়ো, কাকে কি বলবে? তুমি চেনো না আমাকে। ছাড়ো, একটা মেয়েকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি। ছাড়ো আমাকে। ওকে, যেতে চাও তো যাও। তোমার বাবা তো আগেই বলেছে ওনার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। হ্যাঁ মা, আমি ফোন করেছিলাম। আসলে শোনো, আচ্ছা মা, পরে কথা বলছি। হ্যাঁ, ও এসে গেছে, একটু কাজ আছে ওর, পরে কথা বলছি। এই তোমরা কেমন আছো সেটা জানতেই ফোন করেছিলাম, রাখছি। ওষুধের বাক্সটা কোথায়? হাঁ করে কি দেখছো? যাও নিয়ে এসো। নিয়ে আসছি। আমি কেন মরতে যাব? যে অন্যায় করছে সে মরবে। কি করছো তুমি? হ্যাঁ, কই কিছু না তো, ওই একটু দেখতে এসেছিলাম যে তুমি ঠিক করে শুয়েছো কিনা। গোয়েন্দাগিরি করার চেষ্টা করছো তুমি, তাই না? তুমি কি ভেবেছিলে তুমি আমার ব্যাপারে গোয়েন্দাগিরি করবে আমি জানবো না? গোয়েন্দাগিরি? গোয়েন্দাগিরি কেন করবে? সেটা তো তুমি বলবে। তোমার উপর সব সময় নজর রয়েছে আমার। তুমি যদি কাউকে কিছু বলার চেষ্টাও করো না, তাহলে তোমার জীবন তো শেষ হবেই, তোমার সাথে সাথে আর একটা জীবনও শেষ হয়ে যাবে।
মনে আছে তো নাকি ভুলে গেছো? হ্যাঁ বুলবুল। পিসি একটু বাড়িতে আসতে পারবে? বুলবুল কি হয়েছে? সব সব ঠিক আছে তো? না, আমি ফোনে বলতে পারবো না, তুমি শুধু তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ আসছি আমি। হ্যালো, হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি। তোমার বাবার ওষুধগুলো নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সন্ধ্যাবেলা ক্লিনিকে গিয়ে ওষুধগুলো নিয়ে নেব। না না, ক্লিনিকে নয়, আমার বাড়িতে ওষুধগুলো রয়েছে। তুমি এক্ষুনি এসে নিয়ে যাও, আমি অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি চলে আসবো। বুলবুল কি হয়েছে রে মা? ভীষণ ভয় করছে, বল না কি হয়েছে? সব ঠিক আছে? তুই ঠিক আছিস তো? আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। কার সঙ্গে দেখা করাবি? এত বছর হয়ে গেল পিসি, কিন্তু এখনো কিচ্ছু পাল্টায়নি। কালও যা হতো আজও তাই হচ্ছে। ওই বদমাসটা আমার বন্ধুর ওই ছোট বোনটাকে পর্যন্ত ছাড়েনি। উনি নার্সের ট্রেনিং এর লোভ দেখিয়ে আমার সাথে। আমি এখন কি বলবো আমার মা বাবাকে? আমি ভেবেছিলাম চাকরিটা পেয়ে গেলে আমার বাবা মাকে সাহায্য করব। এখন তো আমি আমার পরিবারের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছি। আমি আমার বাবা মাকে কি করে মুখ দেখাবো? আর যদি এই কথাটা কেউ জানতে পেরে যায়, ওনারা খুব কষ্ট পাবেন। ওনারা তো অপমানে মারাই যাবেন। আর কতদিন এটা চলবে পিসি? 7 বছর আগে ওই লোকটা আমার সাথে ওই একই কাজ করেছিল। তখনও আমি সমাজের কথা চিন্তা করে ওই কথাটা চেপে রেখেছিলাম। তার ফল কি হলো? সাত বছর কেটে গেছে পিসি, আর ওই লোকটা এখনো আজও দিনের পর দিন মেয়েদের জীবন নষ্ট করে চলেছে ও। আমার মতো না জানি আরো কত মেয়ের জীবনও এইভাবে নষ্ট করেছে। আর ও এই মুহূর্তেও নিশ্চয়ই কোনো মেয়েকে ফাঁসাতে চাইছে। ভিতরে এসো। হ্যালো স্যার। হাই, কি খাবে? চা কফি? না স্যার, আগেই আপনি আমাদের অনেক উপকার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আরে এসব কি করছো তুমি? আরে তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা তো আমার বুকে। স্যার, আপনি আমায় ওষুধগুলো দিয়ে দিন, আমি নিয়ে চলে যাব। আমার দেরি হচ্ছে। আরে এত তাড়াহুড়োর কি আছে, নিয়ে যাবো। আগে ওষুধের দামটা তো তুলে নি। ওষুধের দামটা দিয়ে যাবে না? মানে? আরে বাবা, এতটাও বোকা সেজো না। এটা তো ভালো করেই জানো যে সব জিনিসের একটা মূল্য থাকে। তা এটা তোমার বাবার ফ্রিতে চিকিৎসা আর ওষুধের মূল্য। এটা আপনি কি করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। কি করেছি আমি? হ্যাঁ বলো কি করেছি? আরে কি করেছিটা কি? ওকে ওকে, ভালো করে শোনো। তুমি তো এখান থেকে যেতে পারবে না। যদি বেশি চেঁচামেচি করো
তাহলে তোমারই সম্মান নষ্ট হবে। সেই জন্য আমি যা যা বলছি সেগুলো শোনো, তাতেই তোমার ভালো হবে। কারণ যদি তোমার বাবা এটা জানতে পারেন যে ওনার মেয়ের সম্মান নষ্ট হয়ে গেছে, তাহলে ওনার তো হার্ট অ্যাটাক চলে আসবে। কেন বয়স্ক বাবাটার প্রাণ নিতে চাও? সেই জন্য আমি যা বলছি সেটা ফিস হিসেবে দিয়ে দাও, ঠিক আছে? আবার গোয়েন্দাগিরি? না, ওই আমি ভালো করে শোনো, যদি পরের বার আমার ফোনটা তোমার হাতে দেখি তাহলে তোমার হাত ভেঙে দেবো, বুঝলে? উনি নার্সের ট্রেনিং এর লোক দেখিয়ে আমার সাথে কি ভাবছো তুমি? প্রকাশ, তুমি না কিছু না। তাহলে চমকে গেলে কেন? না না, সেরকম কিছু না। আবার সেই উত্তর? আমি যখন তোমাকে একই প্রশ্ন করি তুমি একটাই উত্তর কেন দাও বলো তো? এমন কিছু নিশ্চয়ই আছে যা তুমি লুকোচ্ছ। এরকম কিছু না প্রকাশ। এমন কিছু নিশ্চয়ই আছে যা তোমাকে চিন্তিত করছে, আর সেটা তুমি আমার কাছে লুকিয়ে রেখেছ। তুমি জানো বুলবুল, যবে থেকে আমাদের বিয়ে হয়েছে না, আমি এটা অনুভব করছি যে তুমি আমার সাথে থাকা সত্ত্বেও তুমি নেই। তোমার মুখটা কেমন শুকিয়ে থাকে, চোখটা কেমন উদাস দেখায়। এই সম্পর্কটা হওয়ায় যতটা আনন্দিত আমি, ততটা আনন্দ তোমার চোখে দেখতে পাই না আমি। কি হয়েছে সেটা তো বলো, প্রবলেমটা কি? কোনো ভুল করেছি আমি? না প্রকাশ, তুমি কোনো ভুল করোনি, এরকম কোনো ব্যাপার না। যখন এরকম কিছুই নয়, তাহলে যখন তোমাকে স্পর্শ করি তখনই তুমি দূরে সরে যাও কেন? যখনই আমি কাছে আসার চেষ্টা করি তুমি দূরে সরিয়ে দাও আমাকে। হ্যাঁ, এই বিয়েটা কি জোর করে হয়েছে বলো? পছন্দ করো না তুমি আমাকে? তেমন কিছু নয় প্রকাশ। আবার মিথ্যে, আবার লুকিয়ে যাচ্ছ তুমি। তুমি জানো আমার কি মনে হয়? তুমি কখনো এই সম্পর্কটাকে মন থেকে চাওই নি, জীবনের অঙ্গই করনি আমাকে, নিজের স্বামীরূপে স্বীকার করনি আমাকে। এমনটা নয়। এটাই সত্যি। আর যদি বাস্তব এটা হয়, তুমি যদি নিজের জীবনের সত্যিটা বলতে না পারো, তাহলে ভালো হবে যে সম্পর্কটা আমরা ভেঙে দিই। না প্রকাশ, আমি ভাঙতে চাই না এই সম্পর্কটা। তুমি জানতে চাও না যে আমি কোন বিষয়ে এত চিন্তা করি? আমার চোখে কেন এই কষ্ট দেখতে পাও? তাহলে শোনো, 18 বছর বয়সে আমার রেপ হয়েছিল প্রকাশ। রেপ হয়েছিল আমার। আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে এটা বলার, বিয়ের আগে, বিয়ের পর, প্রত্যেকটা দিন, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আমার সব সময় ভয় করতো যে তুমি এই কথাগুলো শুনলে এই সম্পর্কটা হয়তো ভেঙে দেবে। যে মেয়েটার সাথে এই ঘটনা ঘটে সে তো বিয়ে আর স্বামীর স্বপ্ন কখনো দেখতেই পারে না, তাই না প্রকাশ?
তোমাকে খুব ভালোবাসি। আমি এই সম্পর্কটা ভাঙতে চাই না প্রকাশ, কিন্তু এটা ঠিক যে আমার এই কথাগুলো তোমাকে আগেই বলা উচিত ছিল। আমি তোমার থেকে এই কথাগুলি লুকিয়ে খুব বড় ভুল করেছি। যে মেয়ের সাথে এই ঘটনা ঘটে তার তো জীবনের কোনো মূল্যই থাকে না, তার চোখের জলেরও কোনো দাম নেই, তার চোখের জল কেউ কোনোদিনও মুছবে না, কেউ মুছবে না। আমি মুছবো। এত বড় কষ্টটা তুমি একা সহ্য করছিলে, তাও এত বছর ধরে। তুমি আমাকে চিনতেই পারোনি বুলবুল। তোমার চোখে যখনই জল আসে না, তুমি যখনই কষ্ট পাও, আমার কতটা কষ্ট হয় সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তোমার সব কষ্টের দিব্যি কেটে বলছি, যে মানুষটা পশুর মতন এরকম ব্যবহার করেছে সে তার কর্মের শাস্তি অবশ্যই পাবে। বুলবুল, এ অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার যে যারা মানুষকে প্রাণদান করে তাদের মধ্যেই কেউ একজন মানুষের জীবন নষ্ট করছিল। ডাক্তার আশফা এটা মনে করতেন যে উনি একজন পুরুষ বলেই মহিলাদের শরীরের উপর তার অধিকার আছে। সে যে কোনো মহিলার সাথে যা খুশি করতে পারে, তাতে সেই মহিলার সম্মতি থাকুক কিংবা না থাকুক। এই ধরনের ঘৃণ্য মানসিকতাকে মনুষ্যত্ব নয়, পাশবিকতা বলে। একজন পুরুষকে এই অধিকার যদি দেয় তাহলে কে দিয়েছেন? নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকের আমাদের এই গল্প অসহায়, নিরীহ, অন্যায় আর অপরাধের হৃদয় উদ্বেলিত করে দেওয়া এক সত্যি ঘটনা। ডক্টর আশফা একের পর এক নিরীহ মেয়েদের নিজের শিকার মনে করছিল, আর এই সমস্ত নিরীহ মেয়েরা সমাজে বদনামের ভয়ে চুপচাপ ছিল। মদিরা এই কথা খুব ভালো করেই জানতো, কিন্তু নিরীহ আর অসহায় হওয়ার কারণে সেও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছিল না। কিন্তু এবার সে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছিল। মদিরা, প্রকাশ আর বুলবুল আসলে কি করতে চাইছিল, ঠিক কি পরিকল্পনা ছিল তাদের, নাকি আগামী সময়ে এই ঘৃণ্য অপরাধীর মুখোশ খুলে ফেলার সম্ভাবনা ছিল, নাকি অপরাধ এক নতুন পথ খুঁজে বার করত। আসুন দেখা যাক কি হয়। এরা হচ্ছে ললিতার বংশী, এরা আমাদের কাজটা করতে পারবে। কাকে মারতে হবে? মারতে হবে না। তাহলে যারা চুরি করে তাদের যদি হাত কেটে দেওয়াটাই শাস্তি হয়ে থাকে, তাহলে যারা ধর্ষণ করে। ঠিক আছে পিসি, ও বেঁচে তো থাকবে, কিন্তু আর অপরাধ করার অবস্থায় থাকবে না। আমার মতো রোজ ধীরে ধীরে মরবে, এটাই ওর শাস্তি। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ধরো এটা, কাজটা ওর ক্লিনিকে গিয়ে করবে। ততক্ষণ আমার ফোনের অপেক্ষা করবে তোমরা দুজন। ঠিক আছে। আজ তুমি ক্লিনিকে যাবে না? আমার জন্য চিন্তা করছো নাকি ষড়যন্ত্র করছো? না, আসলে তুমি তো কখনো ছুটি নাও না ক্লিনিকে, আর আজ এখনো গেলে না, তাই জিজ্ঞেস করলাম। হ্যালো ললিত, লাইট অফ হয়ে গেল কেন? আমি ক্যান্ডেল নিয়ে আসছি।
করো সারাদিন তুমি? কে ওখানে? হ্যাঁ, কোনো আপডেট? স্যার ইনি বললেন যে আলমারি থেকে অনেক ক্যাশ আর জুয়েলারি চুরি হয়ে গেছে। মানে যে চোর কাল চুরি করবার মতলবে এসেছিল সেই এই খুনটা করেছে। হ্যালো ম্যাডাম, আপনার কি মনে হয় ওরা কারা ছিল? অশোক বাবুর সঙ্গে কারোর কোনো গভীর শত্রুতা মানে হলো, বুঝতে পারছেন তো? না স্যার, ওর তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। কাল রাতে বাড়িতে কারেন্ট চলে গেছিল আর জানলার কাঁচ ভাঙার আওয়াজ পেয়েছিলাম। আমি ভেবেছিলাম বাড়ির বাইরে কেউ আছে। যখন সেটা দেখার জন্য আমি ওদিকে যাই তখন জানি না কিভাবে হঠাৎ পেছন থেকে কেউ এসে আমার মুখটা চেপে ধরে। আর সকালে চোখ খুলে দেখি আমি গেস্ট রুমে ছিলাম। স্যার আমরা চেক করেছিলাম, লোডশেডিং হয়নি। তাহলে ওনার বাড়ির বাইরে ইলেকট্রিক ওয়্যার কাটা হয়েছিল। আর ওই চোরটা ভিক্টিমের ফোনটাও চুরি করে নিয়ে গেছে। ম্যাডাম, হতে পারে আবার জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। যতক্ষণ না অপরাধীদের খোঁজ পাওয়া যাচ্ছে আপনি প্লিজ এখান থেকে যাবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার এটা ভিক্টিমের কল রেকর্ড। হ্যালো, আচ্ছা খবরটা পাকা তো? ওকে স্যার, একটা খবর এসেছে। চলো। প্রকাশ, প্রকাশ, কি হয়েছে পিসি? কি ব্যাপার? প্রকাশ কোথায়? প্রকাশ কি হয়েছে বলবে তো? বুলবুল এটা কি করলো ওরা দুজন? আমি শুধু বলেছিলাম ওর গুপ্তাঙ্গ কাটতে, ওকে প্রাণে মেরে ফেলতে নয়। প্রাণে মেরে ফেলেছে? পিসি আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তাহলে কে জানে? আমি বলছি কে জানে। আপনারা এখানে? হ্যাঁ, আমরা তো বুলবুল আর প্রকাশকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছি আর আপনার কথাগুলো শুনে ফেললাম। তাহলে আপনি এবার সব সত্যিটা বলে ফেলুন। স্যার আমি সত্যি বলছি, আমি আমার স্বামীকে মারিনি। আমার স্বামী একটা অসভ্য নোংরা লোক ছিল। বহু মেয়েকে ধর্ষণ করেছে ও। এমনকি আমার ভাইজি বুলবুলকে ও। আর ওর এই অত্যাচারে আমরা বিরক্ত হয়ে আমি আমার ভাইজি বুলবুল আর ওর স্বামীর সঙ্গে মিলে গুন্ডাদের টাকাও দিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র ওর গুপ্তাঙ্গ কাটার জন্য, ওকে প্রাণে মারার জন্য নয়। কিন্তু কাল রাতে আমাদের বাড়িতে ঢুকে আমার স্বামীকে কে মেরেছে সে ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। নিয়ে এসো। আপনি ওই রাতে গেম ওভার মেসেজটা কেন করেছিলেন? বুলবুল, হ্যাঁ আমি ওই মেসেজটা করেছিলাম। প্রকাশ আমাকে রাতেই বলে দিয়েছিল যে এরা দুজনকে আজ রাতে প্রাণেই মেরে দেবে। এই দুজনের কাছ থেকে অশোকের মোবাইলটা পাওয়া গেছে। বর্ডারের কাছে গিয়ে এরা ফোনটা চালু করেছিল। সেই মুহূর্তেই আমরা খবর পাই আর বর্ডারেই ওদের ধরা হয়। এখন আপনাদের সামনেই ওরা সব সত্যিটা বলবে। বলো। বলছি স্যার, সব বলছি। ওই দিন ম্যাডামের সঙ্গে দেখা করার পর প্রকাশ আবার আমাদের ডেকেছিল। ওই পশুটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমাদের টাকা এতে আছে। আজ রাতের মধ্যে যেন কাজটা হয়ে যায়। হয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবে, যেন এটা মনে হয় যে দুটো চোর বাড়িতে চুরি করতে এসেছিল আর দুর্ঘটনায় আশফাকের মৃত্যু হয়েছে। ঠিক আছে? আর হ্যাঁ, এই ব্যাপারে পিসিমা যেন কিছুই জানতে না পারেন। আচ্ছা, মানে পুরো গেম প্ল্যানটাই প্রকাশের।
প্রকাশ কোথায়? স্যার আমি জানি না প্রকাশ কোথায়। যদি প্রকাশের ব্যাপারে আপনি কিছুই না জানেন, তাহলে ওই রাতে অশোককে গেম ওভার মেসেজটা কেন করেছিলেন? বুলবুল, হ্যাঁ আমি ওই মেসেজটা করেছিলাম। প্রকাশ আমাকে রাতেই বলে দিয়েছিল যে এরা দুজনকে আজ রাতে প্রাণেই মেরে দেবে। থ্যাংক ইউ প্রকাশ, তুমি আমার কষ্ট বুঝতে পেরেছো। প্রকাশ কোথায় আছে তাড়াতাড়ি বলে দিন, নাহলে খোঁজ পাওয়ার অনেক পদ্ধতি আছে আমাদের। দাঁড়ান ইন্সপেক্টর, দয়া করে বুলবুলকে কিছু বলবেন না, ওর কোনো হাত নেই এতে। আমি সারেন্ডার করতে রাজি আছি। এই মার্ডারটাও আমি করিয়েছি, সব প্ল্যানিংও আমার ছিল। আর কেনই বা করতাম না? ওই পশুটা আমার বুলবুলের জীবনটা নষ্ট করে দিয়েছিল। আপনাদের মানসিক অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এইভাবে আইনকে নিজের হাতে তুলে নিয়ে আপনারা ঠিক করেননি, আর এর জন্য শাস্তি পেতেই হবে। আপনাকে খুনের জন্য, আপনাকে খুনের ষড়যন্ত্রের জন্য, আর আপনাকে ষড়যন্ত্রে ভাগ নেওয়ার জন্য। একটা অপরাধের শাস্তি অন্য অপরাধ করে দেওয়া সম্ভব নয়। নিঃসন্দেহে ডাক্তার আসফা ঘৃণ্য অপরাধ করেছিল, কিন্তু শাস্তি দেবার এই পদ্ধতি একেবারেই সঠিক ছিল না। আইনের সাহায্যেও তাকে শাস্তি দেওয়া সম্ভব ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হয়নি। প্রকাশ আর বুলবুল ডাক্তার আশফাকে হত্যা করিয়ে যে অপরাধ করেছিল তার সূচনা সেদিনই হয়েছিল যেদিন এরা তিনজন পুলিশের কাছে না যাবার সিদ্ধান্ত নিয়েছিল, আর এটাও সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ডাক্তার আশফাকে নিজেদের মতন করে শাস্তি দেবে। ফলস্বরূপ প্রকাশ, বুলবুল, মদিরা সেই দুই খুনি, এই পাঁচজন আজ জেলে বন্দী রয়েছে। মদিরা আর বুলবুল যে এই সিদ্ধান্ত নিয়েছিল তাতে তারা শেষ অবধি কি পেল? ভালো হতো যদি এরা সমাজের ভয় না পেয়ে নিজেদের উপরে হওয়া শোষণ আর অত্যাচারের কাহিনী পুলিশকে জানাতো, তাহলে এই সমস্ত কিছুই হতো না। এই তিনজন অন্যায় করে থাকলেও আমাদের সামাজিক দৃষ্টিকোণেরও একটা বড় অন্যায় আছে, যেখানে অপরাধের শিকার হওয়া নারীদের অপরাধী বলে গণ্য করা হয়। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমাদের দৃষ্টিকোণে সেই রকম পরিবর্তন আনি যাতে আমাদের সমাজে নারীরা সুরক্ষিত থাকে আর তারা অন্যায়ের বিরুদ্ধেও আওয়াজ তুলতে পারে। আমাদের সমাজে নারীদের নয় বরং অপরাধীদের ভয় পাওয়া উচিত। এই কথা বলেই আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইম থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।